সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিকেত স্যার। আজকে চলে এসেছি আবার একটা পিওয়াইকিউ সিরিজ নিয়ে। তো আজকের এই পিওয়াইকিউ সিরিজটা মূলত আরআরবি এনটিপিসির একটা কোশ্চেন পেপার, ম্যাথ অফ রিজনিং এর। এখান থেকে এই কোশ্চেনগুলো মনে হয়েছে আমার জিডিতে আসতে পারে, তো এই কোশ্চেনগুলো আমি ওই জন্য সেট আপ করে এনেছি। তো আমাদের এই ব্যাচে মূলত যে প্রিপারেশন করা হয় আমাদের স্পেশাল ব্যাচগুলোতে, যে আরআরবি, এসএসসি, ব্যাংকিং, এসবিআই, আইবিপিএস, আরবিআই, ডাব্লিউবিপি, পিএসসি, সিডিএস, সমস্ত এক্সামেরই প্রিপারেশন করতে হয়। তোমরা যদি স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও বা আমার এই নাম্বারে যোগাযোগ করো। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলোকে সবাই প্লিজ লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা ভিডিও, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও আনার জন্য মোটিভেট করে। তো চলো নেক্সট ভিডিওর দিকে ধীরে ধীরে এগোই। দেখো কি বলেছে, যে প্লাসের অর্থ মাইনাস, মাইনাসের অর্থ গুণন, গুণনের অর্থ প্লাস, প্লাসের অর্থ এটা গুণন হবে, এটা কোনো একটা হচ্ছে ভাগের অর্থ হবে, প্লাস মাইনাস গুণন। তা ভাগের অর্থ যদি প্লাস হয় এটা ভাগ হবে, কিন্তু ভাগের অর্থ যদি প্লাস হয়, এইটা না সরি, এইটা হবে ভাগ, এইটা হবে ভাগ। দেখো কি বলছে, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণন, গুণন মানে প্লাস, এবং এইটা হবে ভাগ, এইটা হবে প্লাস। এই ভাগের অর্থ যদি প্লাস হয় তাহলে কি হবে? তাহলে ভাগের অর্থ কি বললাম? প্লাস। প্লাসের অর্থ কি বলেছে? মাইনাস। মাইনাসের অর্থ গুণন, গুণনের অর্থ ভাগ। এবার এইটা এটা ভাগ করলে 2, 16 গুণন 2 মানে 32। 32-এর আগে কি আছে? মাইনাস। এই 32, এই 32 কেটে দাও, কত থাকলো? উত্তর 14। এই যে 1 নম্বর হলো আমাদের উত্তর। দেখো এখানে কি বলেছে, যে এইখানে নিম্নলিখিত একটা শ্রেণী দিয়ে দিয়েছে, এই যে শ্রেণীটা। এইবার এইখানে বাম থেকে ডানে গণনা করতে হবে সমস্ত সংখ্যা একক অঙ্কের, অর্থাৎ একটা করে ডিজিট। এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে ঠিক পরে, মানে এর একটা সংখ্যা, এর আগে একটা সিম্বল থাকবে, এর আগে একটা সিম্বল থাকবে। এবার এটা আমরা আইডেন্টিফাই করব কি করে? আমরা প্রথমে নাম্বারগুলো আগে দেখব, যে 3 আছে, 3-এর আগে দেখো সিম্বল আছে, কিন্তু এর পরে কিন্তু সিম্বল নেই। আবার এই নাম্বারটা দেখি, এর আগে একটা সিম্বল, পরে একটা সিম্বল, এই নাম্বারটা পেলাম। এই নাম্বারটার আগে সিম্বল নেই, এই নাম্বারটার নাম্বার সিম্বল হবে না, এই নাম্বারটার, এই নাম্বারটার এইটাও হবে না, একমাত্র একটাই অপশন হবে এটাতে। অর্থাৎ এই যে সিম্বল, এই চিহ্ন, এইটা চিহ্ন, মিডিলে হলো নাম্বার। এইরকমই আমাদের খুঁজতে বলেছে। দেখো এখানে একটা সিরিজ দিয়েছে, যে এখানে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন, এটা এর আগের মতো। তো এমন কতগুলো সংখ্যা আমি দেখবো, তাহলে সংখ্যা এই একটা আছে, এই একটা আছে, এদের আগে, এর আগে সিম্বল নেই, লেটার আছে, এর আগেও নাম্বার আছে, এর আগে এটাতে নাম্বার না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা অপশন গন্ডগোল আছে, এটা এইটা অপশন হবে না। এইখানে নাম্বারের আগে নেই, এই নাম্বারের আগে নেই, এই নাম্বার আগে, এটা নান হবে উত্তর। এটা অপশন হয়তো ভুল করে চলে এসছে, এটা পরীক্ষায় ঠিকই অপশন ছিল, এটা ভুল করে চলে এসছে অপশন। দেখো কে এর মান নির্ণয় করে। এবার যেহেতু তোমরা জানো যে রেলওয়ের কোশ্চেনে ম্যাথ রিজনিং কিন্তু দুটো মিক্স আপ করা থাকে, সেই জন্য এখানে আমি মিক্স আপ করে এনেছি। দেখো এখানে কি বলছে, যে এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, এই দুটো উভয়ের মূল সাধারণ হয়, অর্থাৎ তাদের যে রুট সেটা কমন রুট। তাহলে কমন রুটের ফর্মুলা কি? যে a1/a2 ইকুয়াল টু b1/b2, এই ফর্মুলা এখানে আনবো। তাহলে এটা আমি কি লিখতে পারি? 2/3 ইকুয়াল টু k/4।
তাহলে কে এই 4 এদিকে গুণ হলে কত হবে? 8/3। এবার দেখো এখানে কি বলেছে যে প্লাসের নিম্নলিখিত সমীকরণে প্লাস এবং মাইনাস এবং গুণ ও ভাগ পরস্পর অদল বদল করা হয়, তাহলে এই স্থানে কি হবে? তাহলে এটা কি বলে যে গুণ ও ভাগ অদল বদল করা হয়েছে, প্লাসের পরিবর্তে আসছে মাইনাস, গুণ আর কি হয়েছে ভাগ অদল বদল করা হয়েছে, আর এই মাইনাসের বদলে কি আনা হয়েছে প্লাস। দেখো এবার আমরা ইউনিট ডিজিট দিয়ে কিভাবে কোশ্চেনটাকে সলভ করবো। এখানে ইউনিট ডিজিট আসবে 8, এইখানে ইউনিট ডিজিট কত আসবে? 4 10 40, 9 আসবে, প্লাস 3। এবার 8 আর 3 যোগ করলে কত হয়? 11 হয়। আর এর একক অঙ্কের সংখ্যা কত? 9। 11 মাইনাস 9 মানে 2। দেখো এখানে 1 আছে ইউনিট ডিজিট, এইখানে 4 আছে, এইখানে 3 আছে, তাহলে এই 3টা কিন্তু আমি চোখ বন্ধ করে কেটে দিতে পারি, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। আর যেটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে রেখেছি, দেখো এখানে কি বলেছে যে এ বি সি ডি ই এফ জি একটির উপর আরেকটি রাখা হয়েছে, কিন্তু অবশ্যই একই ক্রমে নয়, এফ এর উপরে কোনো বাক্স আছে। এবার আমি নাম্বারিং করি। এবার কি বলেছে দেখো যে এফ এর উপরে কোনো বাক্স নেই, তাহলে এটা আমি কি বলতে পারি যে এফ সবার উপরে আছে। এইবারে এফ যদি সবার উপরে থাকে, এফ আর বি এর মধ্যে 3টে বাক্স আছে, তাহলে এফ আর বি এর মধ্যে 3টে বাক্স থাকে, এই যে এফ আর বি এর মধ্যে যে 3টে বাক্স। এবার দেখে কি বলেছে যে জি আর ডি এর মধ্যে শুধুমাত্র একটি বক্স রাখা আছে। আচ্ছা, জি এবং ডি এর মধ্যে এবং ডি বি এর ঠিক উপরে রাখা হয়েছে। আচ্ছা, জি আর ডি এর মধ্যে একটি বাক্স এবং ডি বি এর ঠিক উপরে। জি আর ডি এর মধ্যে না, এখানে আমরা জি আর ডি এর মধ্যে, হ্যাঁ জি আর ডি এর মধ্যে একটি বাক্স, আর ডি হলো বি এর ঠিক উপরে। হয়ে গেল আমার। এবার জি আর সি এর মধ্যে শুধুমাত্র 4টি বাক্স। কত বললো? জি আর সি এর মধ্যে 4টা বাক্স, তাহলে 1 2 3 4। জি আর সি এর মধ্যে 4টা বাক্স। জি যদি আচ্ছা, এবার দেখো জি আর ডি এর মধ্যে কি বলেছে? শুধুমাত্র একটি বাক্স এবং ডিবি এর ঠিক উপরে। জি আর ডি এর মধ্যে এবং ডিবি এর ঠিক উপরে, ঠিক আছে। এইবারে জি ঠিক আছে, 7টা বক্স। জি আর সি এর মধ্যে 4টা বাক্স, এ এর ঠিক উপরে। এইটা মনে হচ্ছে 4টা বাক্স, মনে হচ্ছে এটা হবে না, কারণ জি আর সি এর মধ্যে 4টা বাক্স রাখা সম্ভব নয়। কারণ দেখো জি জি আর সি এর মধ্যে 4টা বাক্স বলে, এটা হবে না, সি আমাকে এইখানে দিতে হবে। জি আর সি এর মধ্যে 3টা বাক্স রাখা সম্ভব, 4টা রাখা সম্ভব না, এটা গন্ডগোল আছে, এটা 3টি বাক্স করে না তোমরা, এটা 3 হবে। আচ্ছা, এবার কি বলে এ ই এর উপরে কোথাও রাখা হয়েছে, এ হলো ই এর উপরে কোথাও রাখা হয়েছে, তাহলে এবার কি বলে যে ডি এর নিচে কতগুলি বাক্স আছে? এই দেখো উত্তর বেরিয়ে গেছে। এইটা হবে আমাদের উত্তর। এখানে 3টি না দিলে এই উত্তরটা আসবে না এখানে। দেখো দুটো সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে কি যে দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে দুটি সম্পূরক কোণের বৃহত্তরটি ক্ষুদ্রতরটির চেয়ে 28 ডিগ্রি বেশি,
ক্ষুদ্রতম কোণটি কত? তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে 28°। তাহলে এইটা দেখো কি বলেছে যে ক্ষুদ্রতমটা হচ্ছে কত বেশি, 28° বেশি। তাহলে একটা আমি জানি x প্লাস 28, আর একটা x ধরে নেই। তাহলে এই দুটোর যোগফল আমি যদি করি 2x আসবে। এদিকে যে 28টা ছিল এটা এদিকে যায় মাইনাস হয়ে যাবে, মানে 152। তাহলে x ইকুয়াল টু কি হবে, 7 দুগুণে 14, 76। তাহলে বেশি কোণটা কত হবে, 76°। বেশি কোণটা বলছি, ক্ষুদ্রতম কোণটা হবে 76°। এবার দেখ এখানে কিউব রুটের একটা এখানে, আচ্ছা এইখানে যে কিউব রুট আছে এইটা কত আসবে বলো তো দেখি। দেখো 8 কিউব করলে লাস্টে থাকে কত, 512। তাহলে এইটা হলো আমাদের যে কিউব রুট, এটা হলো 18। কিউব রুট করলে আসবে হলো 18। নিচে ফোর্থ রুট অফ এটা আসবে 10। এইটা আসবে 5/24 ইন্টু 78। তাহলে এইটা কেটে যাবে। এইবার এইটা যদি আমি কাটি, এটা 3, এটা 4। এইবার এইটা যদি আমি এইখানে কেটে দেই, এটা 2 কে দিয়ে 39। দেখো 5 দুগুণ 10 কাটলাম, 18, 3, 4। আচ্ছা 3/4 মানে 3/8। ঠিক আছে, 3 ইন্টু 39/4। এটা উত্তর কিন্তু পয়েন্টে আসবে তোকে কাটলে। এটা এই অপশনগুলো হবে না। এটা কাটলে আমরা পাবো হলো 4 নং 36, 9.9 3/4 মানে 3 নং 27 প্লাস 9/4। এবার 27 প্লাস 9/4 মানে 4 দুগুণ 8 মানে 29.1/4। এই হলো আমাদের উত্তর। দেখো এখানে কি বলেছে যে এ বিন্দু থেকে শুরু করে, কি বলেছে, এ বিন্দু থেকে শুরু করলো, পূব দিকে 12 কিলোমিটার গেল। তারপর সে বাঁ দিকে ঘুরলো, 9 কিলোমিটার গেল। তারপর বাঁ দিকে ঘুরে 13 কিলোমিটার গেল। তারপর বাম দিকে ঘুরে 11 কিলোমিটার গেল। 11 কিলোমিটার। তারপর সে শেষ বাঁ দিকে ঘুরে এবং 1 কিলোমিটার যায়, বিন্দুতে থামে। আচ্ছা এটা কি বললো যে 1 কিলোমিটার যে এই বিন্দুতে থামলো, 1 কিলোমিটার গেল গিয়ে আবার এই বিন্দুতে থামলো। তাহলে এই যে এই বিন্দুটায় পৌঁছানোর জন্য কত যেতে হবে, 1 কিলোমিটার যেতে হবে। কোন দিকে, নর্থের দিকে যেতে হবে। এই যে 1 কিলোমিটার নর্থ। দেখো সলিলের স্যালারি প্রথমে 15% কমানো হলো, পরে 10% বাড়ানো হলো। তাহলে কত হলো, দেখো 100 থেকে 15 কমালাম, কত হবে, 85। এই 85 থেকে প্লাস 10%,
মানে প্লাস 8.5 করতে হবে, 93.5। এই 93.5 কত কম, এই যে কত পার্সেন্ট লোয়ার, 6.5%। দেখো এদের গড় সমানুপাতি বলে দিয়েছে, তো এটা রুট করতে হবে। আচ্ছা এটা যদি আমি রুট করি তাহলে দেখো কি এই 125কে আমি 5টাকে এখানে দিয়ে গুণ করবো, 125-এর প্রথমে 25টাকে বাইরে আনলাম, 25টাকে বাইরে এনে একটা 25কে বাইরে এনে 5 করলাম। আবার দেখো এখানে 25 বেরোলো, মানে আর একটা 5 আছে, আর এখানে একটা 5 আছে, এখান থেকে আর একটা 5 বের করলাম, আর একটা 8 আছে। উত্তর কত হবে? 200। এগুলো আমাদের এবার ক্যালকুলেশন শর্ট ট্রিকটা বুঝে নাও। 125কে ভাঙলে আমি পাবো হলো 25 × 5। 320কে ভাঙলে আমি কি লিখতে পারি? 32 × 10 লিখতে পারি। এবার দেখো এই 25টা বার করার জন্য এই 5টা নিয়ে আসলাম। আবার এই যে 10, এটাকে ভাঙলে কত হবে? 5 × 2। এবার এই 5 আর এই 5, এই 5কার জন্য রুটের বাইরে আসলো, একটা 5 আসলো। আবার এই 32 আর এই যে 2, 64, এইটার জন্য 8 আসলো। এবার এই 3টা গুণ করলাম, করে হলো 200। এইভাবে মানে মাইন্ড ক্যালকুলেশন শিখতে হবে, তবে সেন তোমার পরীক্ষায় কিন্তু যে সেকশনাল টাইমার থাকে সেটা কিন্তু বিট করতে পারবে। দেখো 30 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 60 এবং বাকিদের হলো 62। শ্রেণীটির গড় নম্বর কত? কি বলেছে যে 12 জনের হলো 60 এবং 18 জনের 62। আমি ধরলাম 30 জনের 60ই ধরে নিচ্ছি আমি এটা, তাহলে এদের গ্যাপ কত? 0, 60, 60-এর। এইখানের থেকে এইটা কত বেশি? 2 বেশি। তাহলে 18 জনের উপর কত বেশি? 36 বেশি। না এইভাবে করা যাবে না, একটু ওয়েট করো, এটাকে এইভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে, আরো শর্টে করা যাবে এটা। দেখো এখানে কি বলেছে? 12 জনের 60, 18 জনের 62। এখান থেকে আমি এটাকে কত কাটতে পারি? এটাকে 2 করতে পারি, এটাকে 3 করতে পারি। তাহলে এখানে আমি কত লিখতে পারি? 120 প্লাস 186/5 লিখতে পারি। 180 আর 20 হয় 3, 120 300, 306/5। এদিকে আসবে 60, সরি 61.2। দেখো 61.2। দেখো এখানে বলেছে যে কতজন শেপ আছে যারা শিক্ষক কিন্তু আইনজীবী না। আচ্ছা কতজন শেপ আছে যারা শিক্ষক কিন্তু আইনজীবী নয়? কি নয় বলেছে? আইনজীবী নয়। তাহলে আইনজীবীটাকে পুরোটাই কেটে দাও, এইটাকে পুরোটা ব্লক করে দাও। তাহলে এবার কি বলেছে যে কতজন শেপ যারা শিক্ষক কিন্তু লয়ার না, লয়ারটাকে আমি কেটে দিয়েছি। তাহলে শেপ যারা শিক্ষক তারা কতজন? 9 জন। উত্তর হবে 9 জন। 14টি পূর্ণ সংখ্যার গড়। পূর্ণ সংখ্যা মানে মনে রাখবে 0 থেকে যত বলবে সেই n সংখ্যা পর্যন্ত। এবার এইটার যে গড় হয় সেইটা হলো n-1/2। প্রথম nটি পূর্ণ সংখ্যার গড় n-1/2। তাহলে 14 - 1/2 করলে কত হয়? 13/2 মানে 6.5। দেখো এখানে একটা লেটার ক্লাস্টার দিয়ে দিয়েছে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা মূলত দেখা যায় সিজিএল মেন্স, এনটিপিসি বোথ লেভেল। আরআরবির মোটামুটি যতগুলো এক্সাম আছে সব জায়গায় দেখা যায়
সিএইচএসএল এ কোনো কোনো সময় দেখা যায় এই প্যাটার্নটা, এবং ব্যাংকিং এ এই প্যাটার্নটাকে দেখা যায়। এবার এই প্যাটার্নটাকে ক্যালকুলেট করতে কি করা হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমত এইখান থেকে এইটাতে ক্যালকুলেট করতে হবে এবং এইটা থেকে এইটাতে ক্যালকুলেট করতে হবে, এইভাবে করতে হয়। দেখি এক্স থেকে ভি মানে -2, এইচ থেকে ই -2, এ থেকে না, এইটা হবে না, কারণ কি দেখো এক্স থেকে ভি কত বলেছে -2, এইচ থেকে ই -3, আবার এ থেকে সি +2। এইখানে দেখি জেড থেকে বি -2, কে থেকে এন +3, ওয়াই থেকে ডাব্লু কত 25 থেকে 23 -2। কিন্তু এবার দেখো এ থেকে সি কত আসছে +2, ওয়াই ডাব্লু থেকে এটা +2, বি থেকে জেড -2, এন থেকে কে -3। কিন্তু এখানে দেখো এইচ থেকে যে ই এইখানে কি ছিল, এইখানে ছিল হলো -3, কিন্তু কে থেকে এন +3, সুতরাং এইটা আমাদের হবে না। আবার এইটা থেকে ক্যালকুলেট কর, জেড থেকে ভি কি হবে, জেড থেকে ভি মানে -4, কে থেকে ই মানে এটা হবে -4, তারপরে কে থেকে ই করলে কত হবে -6, ওয়াই থেকে সি +4। এইটা দেখি এবার এইখান থেকে এইখানে আসতে হবে, তাহলে এই বি থেকে এফ +4, প্রথমেই দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল করে দাও। এবার এফ থেকে ভি অপোজিট ওয়ার্ডের রিলেশন, বি এর অপোজিট ওয়ার্ড ওয়াই, তাহলে এফ এর অপোজিট ওয়ার্ড +1, দেখো প্রথম লজিকে কি হচ্ছে অপোজিট ওয়ার্ড +1, এইখানে কি হচ্ছে এক্স এর অপোজিট ওয়ার্ড সি -1, তাহলে এইটাও হবে না, তাহলে সবচেয়ে বেশি চান্স এইটা হওয়ার। দেখো ভি এর ক্ষেত্রে আমরা অপোজিট ওয়ার্ড কি জানি, ভি এর যে অপোজিট ওয়ার্ড সেইটা কি, তাহলে এই তিনটা হচ্ছে না আমাদের, এইটা হবে, এটা কনফার্ম। কিন্তু এটা তো লজিকে তোমরা করে দেখতে পারো, এক হলো তোমরা দুটো লজিক লাগাতে পারো, অপোজিট ওয়ার্ড আর নাম্বার ইনক্রিজ ডিক্রিজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে এটা সলভ হবে। দেখো এখানে একটা বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যার ব্যাস হতো। আচ্ছা, আমি একটা বলেছিলাম যে যদি আর এর মান 7 হয়, 4πr² হয় 616, এটা দুই ভাবে করতে পারো তোমরা, 616। এবার এখানে এটা কত ব্যাস বলেছে 98, তাহলে ব্যাসার্ধ কত হবে 49, তাহলে এখানে 7-এর সঙ্গে কত গুণ করে 7 গুণ করে 49 হলো, তাহলে এবার যখন আমি স্কোয়ার করব এই 7টারও তো স্কোয়ার হবে, তাহলে 616 × 49 করতে হবে, তাহলে লাস্টে কিন্তু আমাদের 4 আসবে। দেখো 4 কিন্তু 3টে জায়গায় আছে। এবার ডিজিটাল সাম লাগাই, 6 6 12 আর 1 13, 13 মানে 3 আর 1 4, 4 16 মানে 7 হলো ডিজিটাল সাম, ডি সাম। এবার এই তিনটা 4 2 6 3 9, 9 এটা আসবে না। আচ্ছা 8 আর 1 9, 4 3 7, এটা আসার সবচেয়ে বেশি চান্স। 3 3 6 2 8 8 16 4 20, এটা হবে না। এবার এটা তোমরা আর একটা পদ্ধতি, এটা তো আমি একটা বললাম ডিজিটাল সামের পদ্ধতি, আর একটা কি পদ্ধতিতে হবে, আর একটা হবে তোমাদের, দেখো আমাকে এত কিছু করতেই হবে না এটাতে, আমি কি জানি যে 98 আছে মানে এর মধ্যে 49 আছে, 49 মানে 49 আছে মানে 7 আছে, তাহলে এর মধ্যে যে সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য সেইটা হবে এর উত্তর। এবার দেখি 7 দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখি কোন সংখ্যাটা বিভাজ্য। দেখো 7 দিয়ে গুণ করার নিয়ম কি, যে লাস্টের ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। মানে ধরো আমি এই সংখ্যাটা নিলাম, প্রথমে 4কে 2 দিয়ে গুণ করব 8 হবে, এবার 3920 থেকে 8কে বিয়োগ করব, কত হবে 3912। আবার একে আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 4 লিখলাম, এটা কত হবে 387।
এইটা দেখো 7 দিয়ে যাচ্ছে কিনা, 5 7 35, 3, এটা যাচ্ছে না, সুতরাং এইটা আমাদের হবে না। এইটা তো আমি আগেই বলে দিয়েছি হবে না। এইটা দেখি, 4 দুগুণ 8, 3320, 3320 শূন্য কেটে দাও, কারণ শূন্য। এবার এইটা দেখি যায় কিনা, 4 7 28, 52, এটাও যাবে না, সুতরাং এইটাও আমাদের যাবে না, এইটা তো এমনিও যাবে না, সুতরাং এইটাই আমাদের উত্তর। এইটা দেখো এবার 4 দুগুণ 8, 8 8 0, 301, 4 7 28, 3 7 21, এটা কিন্তু দেখো 7 দিয়ে যাচ্ছে, সুতরাং এইটা তো শর্ট প্রসেসই, তার থেকে এইটা আরো শর্ট, তোমাকে তো ক্যালকুলেটই করতে হবে না এটা কোনো রকম, মানে পেনই তুলতে হবে না, মুখে মুখে অঙ্ক শেষ। এবার দেখো কি বলেছে, রাহুলের বয়স তার কন্যার বয়সের 3 গুণ, এখন থেকে 8 বছর পর তার কন্যার বয়সের, আচ্ছা রাহুলের বয়স তার কন্যার বয়সের কত, 3 গুণ, এখন থেকে 8 বছর পর তার বয়স কন্যার বয়সের দ্বিগুণের চেয়ে, এখন থেকে 8 বছর পর তার বয়স কন্যার বয়সের দ্বিগুণের চেয়ে 5 বেশি হবে। এই হলো আমাদের এখন থেকে 8 বছর পর, মানে 3x + 8। আচ্ছা, এখন থেকে 8 বছর পর কত হবে, এটা হয়ে যাবে x + 8, মানে এখান থেকে আমি কি লিখতে পারি যে x + 8 = 2x + 5 আমি লিখতে পারি। তাহলে x = কত হবে, 3 হবে। তাহলে রাহুলের যে বর্তমান বয়স, না কোনো একটা গন্ডগোল হচ্ছে আমাদের এখানে, দেখো এখান থেকে রাহুলের বয়স তার কন্যার বয়সের 3 গুণ, আচ্ছা 3 গুণ, এখন থেকে 8 বছর পর, মানে 8 বছর পর এই ধরো 3x + 8, 8 বছর পর তার বয়স, মানে রাহুলের বয়স তার কন্যার বয়সের দ্বিগুণের চেয়ে, ও আচ্ছা আচ্ছা এইটা হবে না, মানে x + 8 × 2, এইটা হলো উত্তর। x প্লাস, ওই জন্য আমাদের ধরতে গন্ডগোল হয়েছিল এটা। দেখো 8 বছর পর ওরা হবে x + 8, তাই এবার আমি কি লিখতে পারি, আর কন্যার বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি, তাহলে 2x + 8 + 5 = 3x + 8, এটা লিখতে পারি আমি। এইবার এইটাকে যখন আমি ক্যালকুলেট করবো, এইদিকে চলে আসবে x আমার, এবার এই দিকে কত আসবে, দেখো 8 দুগুণে 16, 5 21, 21 - 8 13, তা রাহুলের বর্তমান বয়স 39 বছর, কারণ রাহুলের কত ধরেছিলাম, 3x, তো ওই জন্য 39 বছর। উত্তরমুখী কতজনের সারি, 73 জনের সারি। গীতা বাম প্রান্ত থেকে, আচ্ছা গীতা বাম প্রান্ত থেকে কতজন আছে, 16 লেফট। সুনিতা গীতার ডান দিক থেকে, মানে 16 লেফট, গীতার ডান দিক থেকে কততম, 21তম, তাহলে 21 মানে 37 লেফট। এইবারে এখানে কত বলেছে দেখো, যে বাম দিক থেকে যদি সুনিতা 37 লেফট হয়, তাহলে ডান দিক থেকে কত হবে, টোটাল কত ছিল, 73 লিখলাম, +1 মাইনাস লেফটের পজিশন হলো 37, বিয়োগ করে আসলে হলো 37, এই হলো আমাদের উত্তর। দেখো বরুণ এবং আশিস দুজন একদিনে একটি হল 3 দিনে রং করতে পারে, বরুণ একা 7 দিনে করতে পারে, আশিস একা এরকম 4টি হল কত দিনে রং করতে পারে, খুব ভালো। দেখো বরুণ এবং আশিস 3 দিনে, এবার কি বললো যে বরুণ 7 দিনে করলো, তাহলে এইটা ধরলাম 21, বরুণ আশিসের টোটাল কত 7, এবং বরুণের হলো 3, তাহলে আশিসের কত হবে 4। এবার এরকম কটা হল বলেছে, এরকম বলেছে 4টা হল, মানে এর সঙ্গে 4 গুণ হলো, বাই আশিসেরটা দিয়ে ভাগ করে দিলাম, এই 4 কেটে গেল, উত্তর কত হলো 21। দেখো এটা কি বলেছে, যদি ঈশ্বর স্রোতের বিপরীতে 42 ঘন্টায় 721 কিমি এবং স্রোতের দিকে 15 ঘন্টা নেয়,
স্রোতের গতিবেগ নির্ণয় করা। আচ্ছা দেখো, স্রোতের দিকে মানে বোট প্লাস স্ট্রিম, আর স্রোতের বিপরীতে মানে বোট মাইনাস স্ট্রিম। তাহলে এইটা আমি কি লিখতে পারি যে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স বাই টাইম আমি লিখতে পারি যে স্রোতের দিকেও কত নিয়েছে 15, স্রোতের বিপরীতে ডিস্টেন্স বাই 42। ঠিক আছে, এইবারে এইটা উল্লেখ ঘুরালে কত হবে, ডিডি আমার কেটে গেল 42/15। তাহলে এইটা কত লিখতে পারি যে 14/5। এবার আমি যদি এটাকে B/S করি সেটা কত হয়ে যাবে 19/9 হবে। তাহলে এই যে নৌকার যে গতিবেগ সেটা কি 9 আমি পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু 9 উত্তরটা নেই। তাহলে এইখানে থেকে আমি বার করবো কি করে সেইটা কথা। দেখো এখান থেকে আমি যেভাবে বার করব সেইটা হলো, আমি এত কিছু ক্যালকুলেশন, এখানে আমি রেশিও চলে এসছে, আমি ক্যালকুলেশন বেরিয়ে গেছে। স্ট্রিমের গতিবেগ যেটা আসবে সেটা 9 কিন্তু ফ্যাক্টর হবে, 9 মানে সেটা 9 দিয়ে ভাগ যাবে। এবার 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে সংখ্যাগুলোর যদি যোগফল 9 দিয়ে ভাগ যায় তবে সেটা 9 দিয়ে ভাগ যাবে। দেখি 5 4 9 কাটলাম, 5 আর 1 6, এটা আসছে 6, 6 কি 9 দিয়ে যাবে? যাবে না। আচ্ছা 4 দিয়ে 6 দিয়ে 8, 8 16, 6 আর 1 7, 7 কি 9 দিয়ে যাবে? যাবে না। 5 দিয়ে 7 আর 1 8, 9 17, 7 আর 1 8, এটাও যাবে না। তার মানে বুঝতে পারছি এইটা উত্তর হবে। আচ্ছা করে দেখি 7 3 10 আর 1 18, 18 কিন্তু 9 দিয়ে ভাগ যায়, তো এইটাই আমাদের উত্তর। দেখো ইংরেজি বর্ণানুক্রমের ভিত্তিতে 4টি বর্ণগুচ্ছ জোড়ার মধ্যে 3টি একটি নির্দিষ্টভাবে একই রকম এইভাবে একটি গোষ্ঠী গঠন করে। কোন বর্ণগুচ্ছ জোড়াটি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? কি দিয়েছে দেখো, এইচ থেকে জে দিয়েছে, এম থেকে এন দিয়েছে। এবার এইচ থেকে জে মানে 8 + 2, মানে এইচ থেকে জে এর জন্য +2 ঘর হবে, এল এর থেকে এন এর জন্য +2 ঘর। এবার থেকে কে +2, ইউ এর থেকে এইচ হবে না, এন এর থেকে পি +2, আর এর থেকে আর এর থেকে টি +2, কিন্তু এইখানে কিন্তু সেটা লঙ্ঘিত হচ্ছে, এইটাই হবে আমাদের উত্তর। দেখো এর আগে যে এটা বললাম যে এইটা থেকে এইটাতে আসতে হবে, মানে এইটা থেকে এইটাতে যেতে হবে, আবার এইটা থেকে এইটাতে আসতে হবে। তাহলে আমি যদি এইটা থেকে এইটাতে আসি কি হবে, দেখো এফ এর থেকে জে +4, আবার আই এর থেকে এম +4, জে এর থেকে এল, আচ্ছা এখানে আসলো +4, এখানেও +4, এইখানে দেখো জে এর থেকে এল +2, আবার কে এর থেকে এইচ, কে এর থেকে এইচ কি আছে -3, সুতরাং এইটা আমাদের হবে না। আবার এইটা দেখি, দেখো ডি এর থেকে জে +6, আই এর থেকে এন কি হবে +5, আই এর থেকে এন হয় +5, এটাও আসবে না। আবার দেখো এইখানে যে ই এর থেকে যে +5, আই এর থেকে এন +5, আচ্ছা এইখানে কিন্তু প্রথম লেভেলে মিলে গেছে। আচ্ছা আমি আগে এইটা চেক করে দেখি, এত সম্পূর্ণ চেক করা থেকে। দেখো এফ এর থেকে যে +4, আই এর থেকে এন, আচ্ছা এই দুটোর মধ্যে আবার এফ সি পরের লাইনটা চেক করি, এখানেও আছে কিন্তু +4, ঠিক আছে। এইবারে জি এর থেকে এল +5, সি এর থেকে এই যেখানে +5 আসলো। আবার এই লেভেলটা চেক করি, দেখো ডি এর থেকে এল +8, এল এর কে এর থেকে এল, ডি এর থেকে এল +8, কিন্তু এটা কত বলেছে যে কে এর থেকে এল মানে +1, এইটা আসবে না, সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর হবে। কিরণ তার আয়ের 45% খরচ করে যদি সে 66,000 সঞ্চয় করে তবে তার আয় কত? দেখো 45% খরচ করে মানে 9 টাকা খরচ করে, এটা খরচ,
এটা জমা। আয় কত দেখো, এই টাকা খরচ করে মানে 11, এই যে 11 এর মান দেওয়া আছে 66,000, তাহলে 1 এর মান কত? 6,000। তাহলে 20 মান কত হবে? ইন্টু 20 মানে 1,20,000। একজন ব্যবসায়ী প্রতিটি ড্রায়ার 63,000 টাকা দরে দুটি ড্রায়ার বিক্রি করে। একটিতে সে 5% লাভ করে, অন্যটিতে 30% ক্ষতি করে। সমগ্র লেনদেন তার ক্ষতির কত শতাংশ? ঠিক আছে, প্রতিটি ড্রায়ারের সেলিং প্রাইস সমান। আচ্ছা, সেলিং প্রাইস সমান হলে আমাদের একটা যে পদ্ধতি লাগাতে হয়, এই যে একটা টেবিল আছে, যে আর্টিকেল 1, আর্টিকেল 2, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। তাহলে প্রথমটাতে কত পার্সেন্ট লাভ করলো বললো? 5% লাভ করলো। অন্য থেকে যে 30% ক্ষতি করলো, তাহলে এখানে কত হলো? 200। আর 7 × 7, 7 × 2 = 14। তাহলে এখানে কত ক্ষতি আসলো? 53 বাই 200। আচ্ছা, এইবার এখানে 53/200 ইন্টু 100 করি, কত হবে? এখানে উত্তরটা কিন্তু অ্যাপ্রক্সে আসবে, আমার যেটা কাছাকাছি সেটা নিতে হবে। এখানে মূলত আমি যদি ভাগ করি 53/2 আসবে। 53/2 মানে কত? 26.5। এইটা কিন্তু আমাদের উত্তর হবে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ভুল দেওয়া আছে অপশনটা। দেখো, একটি নির্দিষ্ট টাকার উপর বার্ষিক 16% হারে 2 বছর সরল সুদ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। আচ্ছা, 16% হারে 2 বছর সরল সুদ কত হবে? 32%, 32 টাকা। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2a পয়েন্ট a স্কোয়ার। এই যে a স্কোয়ারটা, এটাই হলো ডিফারেন্স। তাহলে 16 স্কোয়ার করলে কত হয়? 256। এই যে 2.56, এর ভ্যালু দিয়েছে হলো 797। এইটা যদি আমরা ক্যালকুলেট করি 100-তে, তখন এই যে এই উত্তরটা এইটা হবে আমাদের 3113। এই 2.56 এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাদের 100 ভ্যালুটাকে বার করতে হবে। কারণ আমরা জানি এর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও 2a হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু 2a আসে, এক্সট্রা কি আসে? a স্কোয়ার। তার মানে a স্কোয়ারটা কত? a স্কোয়ার হলো এই যে 16 স্কোয়ার মানে 2.56। এই 2.56 এরই ভ্যালু দেওয়া আছে 797। তাহলে 100 ভ্যালু হবে 797 বাই এটা ইন্টু 100, ক্যালকুলেট করলে এইটা আছে। দেখো, 2কে যদি প্রতিটা ইভেন্ট ইউনিটের সঙ্গে অ্যাড করা হয় এবং 2কে যদি প্রতিটা মানে জোড় অঙ্কের সঙ্গে যোগ করা হয়, বিজোড় অঙ্কের সঙ্গে যোগ করা হয়, তো বাম দিক থেকে নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে প্রথম অঙ্ক, ডান দিক থেকে প্রথম অঙ্ক। দেখো, বাম দিক থেকে আমাকে এই এতগুলো সংখ্যা পড়ার দরকারই নেই। এখান থেকে যা দেখো কি বলেছে, যে বাম দিক থেকে প্রথম অঙ্ক, ডান দিক থেকে। তাহলে বাম দিকের প্রথম অঙ্ক 2 যোগ করলাম 7 হলো, 3 এর সঙ্গে 2 যোগ করলাম 5 হলো। তাহলে এই দুটো এবার যোগ করলে কত হলো? 7 × 5 = 12 হবে। এই হলো উত্তর। দেখো, এখানে একটা গ্রুপ দিয়ে দিয়েছে। এইবার এখানে আমাকে কি করতে হয়? এই যে দেখো একটা টেবিল দেওয়া আছে, এটাকে বলা হয় কন্ডিশনাল কোডিং। ঠিক আছে, এই টেবিলে কি করতে হয়? এখানে যে কোডটা দেওয়া আছে, এইখানে এর এক কোডটা বার করতে হবে। প্রথমে আমি এইখানে যে, এইটা তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, আমি লিখে দিচ্ছি। তাও দেখো, এত দূর তোমরা দেখতে পাবে, এইটা এইখান থেকে হয়তো তোমরা দেখতে পাবে না, এত দূর দেখতে পাবে। এইটা হলো 8 কোড টি দেওয়া আছে, 8 কোড টি। ডেলের কোড এফ। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এই কোডগুলো তোমাদের দরকার পড়বে না, কারণ কোনোটার মধ্যে দেওয়া নেই। তোমাদের এইটুকুর মধ্যে অ্যান্সার হয়ে যাবে। দেখো, 5 কোড কি দেওয়া আছে? এ দেওয়া আছে। অ্যান্ড এর কোড
এম দেওয়া আছে, 3 কোড ডি দেওয়া আছে, @ কোড জেড দেওয়া আছে, 7 কোড ডাব্লু দেওয়া আছে এবং 7 কোড ডাব্লু দেওয়া আছে এবং পার্সেন্টেজের কোড দেওয়া আছে পি। ঠিক আছে, বুঝলাম, পার্সেন্টেজ পি দেওয়া আছে। আর কি আছে, 2 কোড সি দেওয়া আছে। এইবার দেখো এই কি বলছে যে যদি কি বলেছে যে যদি প্রথম এলিমেন্ট হলো সিম্বল এবং লাস্টেরটা নাম্বার, প্রথম এলিমেন্ট সিম্বল, লাস্টেরটা নাম্বার, তো এইটা হবে না। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট হলো অড নাম্বার এবং লাস্ট ইভেন নাম্বার, ফার্স্ট এলিমেন্ট অড, আচ্ছা এইটা হতে পারে। এইটা দেখি বথ সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্ট, এটা হবে না। তো এই তিনটে কন্ডিশন জাস্ট আমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে যে ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার, লাস্ট ইজ অ্যান ইভেন নাম্বার। তাহলে এইখানে হয়ে যাবে কি কোড হয়ে যাবে, এই এটা কেটে এইখানে হয়ে যাবে এই যে সি যেটা ছিল, এই যে সি, এই সিটা আসবে এখানে, তাহলে সি আসবে, তাহলে এম, তাহলে এইটাও সি আসবে, এইটাকেও কিন্তু সি দিয়ে কোড হবে। তাহলে এম ডি জেড ডাব্লিউ পি, এম ডি জেড ডাব্লিউ পি, এম ডি জেড ডাব্লিউ পি। আচ্ছা, লাস্টেরটা হবে না, 1 আর 3 দুটোই এখানে দেওয়া আছে, দুটোই এখানে ঠিক হবে। তাহলে এই এম ডি জেড ডাব্লিউ পি এটা হবে আমাদের। দেখো এখানে একটা দিয়েছে যে এইভাবে দেওয়া আছে 3/8 প্লাস 1/8 প্লাস 5/16 প্লাস 2/8 মাইনাস 2। এখানে কত হবে 16, তাহলে 16 হলো, তাহলে 6 প্লাস 2 প্লাস 5 প্লাস 4 মাইনাস 32। ঠিক, তারপর 7 4 11 4 17, 12 7 বাদ দিলে 5। দেখো ইউনিট ডিজিট 5 এই একটার ক্ষেত্রেই আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। কারণ এখানে ক্যালকুলেট করলাম ইউনিট ডিজিট, এই যে 5 4 9 2 11, 11 6 17, এবার 12 ধরে 7 বাদ দিলে কত হয়, লাস্টে 5 হয়, 5 দেখো একটাতেই আছে, সুতরাং এইটাই উত্তর। 30 15 21 11 প্রতিটি যখন এক্স দ্বারা যোগ করা হয় তখন, আচ্ছা যদি যোগ করা হয় তখন একটা ফর্মুলা আছে যে এইটা হলো এ বি সি ডি, তাহলে বিডি মাইনাস বিসি, বিসি মাইনাস এডি বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি, এটার হয়ে যাবে মড। ঠিক আছে, তাহলে বিসি মাইনাস, আচ্ছা এটাও তোমরা মড দিয়ে রাখো, তাহলে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি মানে কত, যে 15কে 21 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 দুগুণ হয়ে যায় আমাদের 30। ঠিক আছে, আরো একটা 15 মানে 315, এদিকে হবে 330, 330 মাইনাস 315 বাই এ প্লাস ডি, 30 আর 11 যোগ করলে 41, আর এটা 36। এবার এটা ভাগ করলে কত পাবো, 15/5, কত হলো 3। এই হলো আমাদের উত্তর। দেখো এখানে চতুর্ভুজটির ক্ষেত্রফল, এখানে আমরা ফর্মুলা জানি, হেরনস ফর্মুলা, তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি। এবার এই এসটা কি, এস হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে কি, এই যে বাহুগুলো এর যোগফল বাই 2, তাহলে বাহুগুলোর যোগফল কত, 8 সাথে 15, 25, 25 আর 9 34, 34 আর 12 46, 46/2 মানে এস হলো 23। এসটা কি, এস হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2। তো
এবার এখানে আমি কত লিখবো, যে 23 ইন্টু এস মাইনাস এ মানে 6, এস মাইনাস বি মানে 8, 8 বিয়োগ করলাম, এটা হবে 15। এবার 23 থেকে 9 বিয়োগ করলাম, এটা হবে 14। আর এইটা কত হবে, কি ব্যাপার এতগুলো পাবো কেন, এ বি দেওয়া আছে, আচ্ছা এ সি দেওয়া আছে, এ সিটা লাগাবো। আচ্ছা এসিটা এটা কিন্তু কর্ণ দেওয়া আছে তোমাদের, এটা দরকার নেই, আমি এইভাবে বার করে দিতে পারবো। দেখো এইটা বিয়োগ করলাম, এইটা বিয়োগ করলাম, এইটা বিয়োগ করলাম, এবার এইটাকে বিয়োগ করবো, যে 15 হবে। তাহলে এই 15 চলে আসলো বাইরে। দেখো এইখানে কিন্তু আমাদের যে 15-র যে মাল্টিপল সেটা কিন্তু একটাই আছে, 14, 7, কিন্তু এখানে পূর্ণবর্গ কিন্তু হচ্ছে না এটা। আচ্ছা এখানে দেখো 15 মাল্টিপল এইটাই আছে, কিন্তু এইটা উত্তর হবে না, কারণ কি এখানে যদি 15 আসতে হয় তাহলে এইখানে এইটা ভাগ করে 7 আসতে হবে, তাহলে এইটা যদি 7 আসতে হয় তাহলে এইখান থেকে আমি 15 কেটে দিলাম, তাহলে এইখানে 49 আসতে হবে, কিন্তু এইটা কিন্তু ভাগ করলে এখানে 49 আসবে না। এটা উত্তর একটা পয়েন্ট আসবে, এখানে উত্তর কিন্তু ভুল দেওয়া আছে। কিছু কিছু কোনো কোনো শিফটে কোনো সময় ভুল চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে। দেখো 1200 টাকা বার্ষিক 4% সরল সুদের হারে 2280 টাকা হবে, তা নির্ণয় করো। যে সময়ে 1200 টাকা বা মানে 1080 টাকার সুদ কত টাকার উপরে, 1200 টাকার উপরে, কত আর টি বাই 100, এই জিরো কাটো 9, এইটা কাটলে কত হবে, 22.5। দেখো এইখানে করা হয়েছে -1, এইখানে -3, এইখানে -5, এইখানে -7, তার মানে এখানে -9 করতে হবে, -9 করলে 676। দেখো একজন বিক্রেতা 1 টাকায় 7টি লেবু কিনেছিলেন, 75% লাভ করতে হলে তাকে 1 টাকায় কটি লেবু বিক্রি করতে হবে। আচ্ছা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে উপরে আসবে হলো আমাদের প্রফিট, নিচে আসবে হলো কস্ট প্রাইস। তাহলে 1 টাকায় মানে এইবার এরকম আমরা লিখি, এবার এটা আমরা লিখতে পারি যে উপরে আসবে রুপিস, নিচে আসবে নাম্বার। তাহলে উপরে আসবে রুপিস আর নিচে আসবে নাম্বার, মানে কি উপরে আসবে রুপিস 1 টাকা, নিচে 7টা লেবু, তাহলে এটা কি হয়ে গেল, কস্ট প্রাইস। এইবার কত পার্সেন্ট লাভ করবে বলেছে, যে 75% লাভ করবে, তাহলে 1/7 ইন্টু 7/4, মানে এই সাথে কাটলাম। তাহলে আমরা এখানে কি বলেছিলাম, যে উপরে হবে রুপিস, নিচে হবে নাম্বার। তাহলে এই যে 1 টাকায় তাহলে কটা লেবু বিক্রি করলো, 75% লাভ করার পর 4টা লেবু, এই দেখো 4টা লেবু। এই হলো আমাদের উত্তর। এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে, বুঝে নিয়ে কাজ করতে হবে, তবে যেন অঙ্ক শর্টে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, ও থেকে কিউ, কিউ থেকে এস। আচ্ছা এবার দেওয়া আছে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে কি হবে 20। আমি বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার দেখো ও থেকে কিউ +2, কিউ থেকে এস, এস থেকে ইউ, 21, তার মানে 23 হবে, ডাব্লু আছে, লাস্টেরটা জাস্ট ট্রাই করি। আই, আই থেকে জি, জি এর থেকে ই, এর থেকে সি, তার মানে এখানে এই হবে উত্তর। এই হলো আমাদের উত্তর। দুটি সম্পূরক কোণের বৃহত্তরটি ক্ষুদ্রটার মধ্যে 50 ডিগ্রি বেশি। ঠিক আছে, এখানে আমি আরো শর্টে বলে দিচ্ছি, এই যে কত বেশি বলছে, 50 ডিগ্রি বেশি, তাহলে এই বেশিটাকে আগে 180 থেকে বাদ দাও, 130 আসলো। এইবার এই 130কে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসলো, 65। তাহলে এই যে 65 আসবে, এটা হলো ক্ষুদ্রতম কোণ।
এবার বৃহত্তম কোনটা হবে? এই যে 50 বিয়োগ করেছিলে, এই 50 এটা এর সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে বৃহত্তম। এটা শর্টকাট ট্রিকটা দেখো, যে যত বেশি বলবে সেইটাকে আমি 180 থেকে বিয়োগ করব। যদি পূরক কোণ বলে তখন আমি 90 থেকে বিয়োগ করবো, এটা পূরকের ক্ষেত্রে। বাকি সম্পূর্ণ পদ্ধতি কিন্তু একই হবে। প্রথমে 180 দিয়ে বিয়োগ করলাম, 130 আসলো। যদি পূরক বলতো তাহলে 90 থেকে বিয়োগ করতাম। এবার যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর যেটা আসবে সেটা আসবে ক্ষুদ্রতম কোণ। এবার আগে বৃহত্তম কোণ বের করলে আগে যেটা বিয়োগ করেছিলাম সেটা যোগ করে দিব, সেটা হয়ে যাবে বৃহত্তর কোণ। দেখো এখানে ওই একই রকম একটা কোশ্চেন দিয়েছে। কি ব্যাপার, এখানে ওই ওটা মিসিং হয়ে গেছে। দেখো 57 কিলোমিটার ঘন্টা গতিতে 114 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তারপর এটি আরো 230 কিমি 46 কিলোমিটার ঘন্টা বেগে গতি সমগ্র যাত্রার জন্য গড় গতি। গড় গতি মানে কি? যে টোটাল ডিস্টেন্স মানে সমগ্র দূরত্ব বাই সম্পূর্ণ সময়, টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? দেখো 114 আর এদিকে 230, কত হবে? 44 আর 344 বাই এটা ভাগ করলে কত আসবে? 2 আসবে, আর এইটায় 5 আসবে, মানে এখানে আসবে 7। এবার 4 7 28, 14 থাকলো হলো 28, 14 ধরে 8 বাদে 6, 64। এবার যদি 64 আসে, 27টা 56, 7 9 63। আচ্ছা 7 9 63। এবার থাকলো কত? 1/7। তাহলে 1/7 মানে এটা আমাদের 49 পয়েন্ট সামথিং হবে। দেখো এইটা আমাদের যেটা দাও, আর একবার ক্যালকুলেশন করে দেখি। 4 3 আর 1 4, টোটাল ডিস্টেন্স 2 আর 1 3, ঠিক আছে। এবার 7 5 10 11, ঠিক আছে। 46 4 5 20 5 3, এটাও ঠিক আছে। সম্পূর্ণ ঠিকই আছে। এটা হবে 49.14। এখানে এখানে কোনো অপশন মিসিং আছে কোনো কোনো ক্ষেত্রে। দেখো এখানে কি বলেছে যে এন ও পি কিউ আর এস টি উত্তর মুখে সরল রেখায় বসে আছে। টি লাইনের এক প্রান্তে বসে আছে শুধুমাত্র দুজন লোক আর এর বামে আছে, দুজন লোক আর এর বামে। তাহলে উত্তর দিকে বসলে এই দিকে হয় লেফট, এই দিকে হয় রাইট। পি আর এর ঠিক ডানে বসে আছে এস, এবং পি আর এর ঠিক ডানে, এস এর ঠিক বামে। আচ্ছা এস এর ঠিক বামে এইটা পি এর কথা বলেছে। এবার দেখো এখানে আর একটা লাইন ছিল যে টি এক প্রান্তে বসে আছে, টি হয় এইখানে বসবে নয় এইখানে বসবে, এই দুটোর মধ্যে একটা জায়গায় টি বসবে কিন্তু, ঠিক আছে। মানে টি আমি এইখানেও ধরতে পারি, এইখানেও ধরতে পারি, কিন্তু আমি এখনো ফিক্সড এখনো বসাইনি। এবার কি বলেছে যে কিউ ও এর ঠিক বামে বসে আছে, কিউ এইখানেও হতে পারে এইখানেও হতে পারে, কিউ লাইনের কোনো প্রান্তে বসে নেই। তাহলে কিউকে যদি আমি এখানে বসাই তাহলে ওকে আমি এখানে বসাতে হবে। তাহলে কিউ বলেছে ও এর ঠিক বামে, তাহলে কিউকে আমাকে এখানেই বসাতে হবে, ওকে আমার এখানে বসাতে হবে। তাহলে এইটা আমার কাটতে হবে, এইটা কাটলাম, টিকে আমি এখানে বসিয়ে দিলাম। এইবার আমার বাকি থাকলো কি? পি শুধু বাকি থাকলো, পি বসে গেছে, পি কিউ আর এস টি। তাহলে এন এখানে বসেনি, শুধু এনটাকে বসিয়ে দিলাম। এইবার ও এবং এন এর মধ্যে কতজন লোক? দেখো এই 1 2 3 4, 4 জন লোক কিন্তু বসে আছে। দেখো এইখানে কি বলেছে যে যদি প্লাস মাইনাস বিনিময় করা হয়, গুণ ও ভাগ যোগ বিনিময় করা হয়, তাহলে কি আসবে? যে এখানে কি হবে? এবার আমি দেখো কিভাবে সহজে করব এটাকে। গুণের বদলে কাকে বলেছে এখানে?
যোগ ভাগ না, এটা হবে হলো ভাগ বিয়োগ। ভাগ বিয়োগ বিনিময় করা হয়, গুণ ও যোগ বিনিময় করা হয়। তাহলে 1125 প্লাস 25 প্লাস 45 গুণ যোগ ভাগ বিয়োগ মাইনাস 39, আচ্ছা ভাগ 17, এটা আসবেই না। কোশ্চেনে কোনো একটা গন্ডগোল হয়েছে। দেখো কি বলেছে, প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করা হলো, গুণ আর ভাগ ইন্টারচেঞ্জ করা হলো। গুণ ভাগ ইন্টারচেঞ্জ করলে তবেই মিলবে এখানে। দেখো এই অঙ্কটা এরকম হবে, 1125 ভাগ 45 ইন্টু 39 যোগ 17 মাইনাস 19। তো এইটাকে এইটা দিয়ে কাটো। প্রথমে দেখো কি হবে, যে 5 দিয়ে কাটলে আসছে হলো 9, 5 দিয়ে কাটলে 5 22 110, 5 5 25, 9 দিয়ে এটা আছে 25। দেখো এইবার দেখো এইখানে মাইনাস 19 আছে, 25 আর 39 গুণ করলে কত ডিজিট সাম আছে 5, এর যে ইউনিট ডিজিট 7, মাইনাস এর ইউনিট ডিজিট 9, 7 5 12 মাইনাস 9 3 হবে, এই যে ইউনিট ডিজিট 3। এই হলো আমাদের উত্তর। দেখো এখানে কি বলেছে, যে 3 ডিজিট নাম্বার দেওয়া আছে লেফট থেকে রাইটে। এইবারে এখানে বলেছে কি বলছে, যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে, সর্বোচ্চ সংখ্যা কোনটা, সর্বোচ্চ সংখ্যা করলো এইটা, সর্বনিম্ন সংখ্যা কোনটা, এই 150। এবার কি বলেছে, যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক বিয়োগ করলে ফলাফল কত হবে। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক মানে 2 এবং সর্বনিম্ন সংখ্যার কত অঙ্ক, দ্বিতীয় অঙ্ক মানে 5 মাইনাস 3। এবার মাইনাস 3 এখানে কত বিয়োগ, মানে এদের যে ডিফারেন্সটা কত, বিয়োগ মানে এই নয় যে মাইনাস 3 আমাকে লিখতে হবে, যে 3 দিয়েছে 3টাকেই আমাকে নিতে হবে। শুধু যে গ্যাপটা বলেছে, গ্যাপটা কত। এইখানেও একটা কোশ্চেন আছে, এইটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, যদি আমি বুঝতে পারছি। এইখানে এতটুকু তোমরা দেখতে পাবে না, এতটুকু। আচ্ছা দেখো এখানে দেখি 7 to 4 আর 7 4 এর, দেখো এখানে 4 এর কোড দেওয়া আছে হলো বি, ঠিক আছে, 4 এর কোড দেওয়া আছে বি, বাকি সব এখানেই আছে। দেখো 7 এর কোড বলেছে পি, তাহলে পি বসালাম 7 এর কোড। 2 এর কোড কত বলেছে, যে 2 এর কোড বলেছে টি, দেখো 2 এর কোড বলেছে টি। 4 এর কোড কত বলেছে, 4 এর কোড এই যে দিয়ে দিয়েছে বি। @ এর কোড এফ এবং 5 এর কোড জে। পিটি এখানে দেখো কিছুই করেনি, এইটাই আমাদের অ্যাজ ইউজুয়াল উত্তর হবে। অপশন দেখতে হবে তারপরে আমার পড়া, এই হলো ব্যাপার। দেখো এখানে অ্যাজ ইউজুয়াল উত্তর আছে, আমি অ্যাজ ইউজুয়ালই দিয়ে দেবো। দেখো এখানে কি বলেছে, যে এ বি সি ডি এফ 6টি ভিন্ন তলা, আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6। এবার কি বলেছে, যে সবচেয়ে তলাটি নম্বর 1। আচ্ছা এ একটি মৌলিক সংখ্যায় বাস করে, তার মানে এ হয় এইখানে বাস করে, নয় এইখানে বাস করে, ঠিক। এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা, যে তলাগুলিতে এ আর ই বাস করে, এ আর তাদের গুণফল 3, তাহলে 3 আর 1 এর গুণফল করলে 3 আসবে, তার মানে ই এখানে বাস করে, তাহলে এ এখানে হবে না, ঠিক আছে। শুধুমাত্র 2 জন লোক বি এর উপরে বাস করে, তার মানে বি আমার কিন্তু এইখানে হবে। এফ সি এর ঠিক উপরে বাস করে, তার মানে এফ এইখানে হবে, সি হবে আমার এইখানে, তাই থাকলো কি এখানে ডি হবে আমার। তাহলে ডি আর এফ এর মধ্যে কতজন লোক, এফ কত নাম্বার আছে 6 নাম্বার, আর ডি কত নাম্বার আছে 2 এ,
তাহলে আমাকে মিডিলে কে আছে 3, 4 আর 5, মানে 3 জন। তবে এখানে কি বলেছে যে what will be the resultant if the second digit of the highest number is added to the third digit of the lowest number, মানে কি বলছে যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক যোগ করলে ফলাফল কত হবে। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যা কোনটা আছে? 902। সর্বনিম্ন কোনটা আছে? 283। এবার কি বলেছে? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক। সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক 3, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক 902, মানে 0, যোগ করলে হবে আমাদের 3। এবার কি বলেছে যে এ বিন্দু থেকে শুরু করে প্রথমে কোন দিকে গেল? প্রথমে পশ্চিম দিকে গেল। কত কিলোমিটার? 13। তারপরে সে বাদিক ঘুরলো। এটা মনে হয় পেজ অ্যাড করে রেখেছি তারা, না। তাকে এ পশ্চিম দিকে কত গেল? 13। তারপর সে কোন দিকে গেল? না, আবার একই সেই গেল। দেখো এ কত বলেছে? এ পশ্চিম দিকে গেল হলো 13। তারপর সে বাম দিক ঘুরলো, কত গেল? 7। তারপরে সে কত গেল? ডান দিকে ঘুরলো এবং কত গেল? 6 কিলোমিটার। তারপর সে বাঁ দিকে ঘুরলো। এত বড় জায়গাই নেই এখানে, দাঁড়াও দেখি পেজ অ্যাড করার অপশন আছে নাকি। না, আচ্ছা, আচ্ছা, এদিকে কত কিলোমিটার বলেছে? এদিকে বলেছে কিন্তু আমাদের এদিকে বলেছে বাদিকে ঘুরলে 8 কিলোমিটার গেল। আচ্ছা, 8 কিলোমিটার গেল। এবার 8 কিলোমিটার যাওয়ার পরে 8 কিলোমিটার যায়, সে শেষ বাদিকে ঘোরে এবং 19 কিলোমিটার যায়। আচ্ছা, এইখানে কত কিলোমিটার ঘুরেছিল? 6 পরে কত ঘুরলো? 8 ঘুরলো। কোথায় গেল? আচ্ছা, 6 পরে কত ঘুরেছিল? 8 ঘুরেছিল। এখানে আমাদের জায়গার জন্য একটু শর্টেজ হচ্ছে, এটা আমি পরে করাবো, না রেখে দাও। আচ্ছা, পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করে। পাইপ বি সম্পূর্ণ ট্যাঙ্কটি 20 মিনিটে খালি করে। এইটা আমি কত লিখতে পারি? 20 আর 18, 10 ইন্টু 9, 90। 90 ইন্টু দেয় 180। তাহলে এটা হবে 10, এটা হবে -9। তো প্রাথমিকভাবে পাইপ এ খোলা হয় এবং 6 মিনিট পরে পাইপ বিও খোলা হয়। আচ্ছা, পাইপ এ যদি খোলা হয় কত মিনিট? 6 মিনিট। তাহলে 6 মিনিটে কত কাজ হবে? 60 ইউনিট কাজ হয়ে যাবে। এইবার এটা কত হলো? 6 মিনিটে ভর্তি হলো। বাকি কত থাকলো? 120 কার্য থাকলো। এই 120-র জন্য কত এবার লাগবে? হলো 120-র জন্য যে টাইমটা লাগবে সেইটা কত লাগবে? 120-র জন্য দেখো এখানে 10 আছে, এটা -9 আছে, মানে 1 আমার আসলো। তাহলে এইটার জন্য কতখানি লাগবে? 120 মিনিট লাগবে। তাহলে উত্তর আমাদের হবে 126 মিনিট। 157 না, 126 মিনিট হবে উত্তর। এটা ঠিকই ছিল, এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। এটা
দেখো এইখানে আমাকে এত কিছু করতে হবে না। দেখো 2x² আর 5x² মানে 29, 29 প্লাস 4 মানে কত হবে +33। এই +33 একটা অপশনেই আছে, কারণ এই যে 2x², এইটা যখন হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাবো, এইটা পাবো হলো 4x²। 5x²টাকে যদি ভাঙি এটা কত পাবো 25x²। আর এইখানে কত পাবো 2x² মানে 4x², মানে 33 উত্তর হবে। দেখো 105 থেকে 97, তাহলে এখানে বিয়োগ কত হলো 8। আবার এইখান থেকে এইখানে 17 ধরে এখানে 89, 89 তে 99, -8। এখানেও দেখো -8, এখানেও -8, তার মানে এখানেও -8 হবে, মানে 65 উত্তর হবে। দেখো একটা রেশিও না, তাদের এলসিএম এবং এইচসিএম এর প্রোডাক্ট দিয়ে দিয়েছে, তাদের সামনে এই অপশনটা গন্ডগোল আছে, আমাদের অপশনটা টুকতে ভুল হয়েছে। অপশনটা ঠিকই ছিল এটা। দেখো দুটো নাম্বার দিয়ে দিয়েছে, তাদের প্রোডাক্ট দিয়ে দিয়েছে এলসিএম এবং এইচসিএম এর। তাহলে এলসিএম এইচসিএম এর প্রোডাক্ট মানে হলো নাম্বারের 5 × 3 x², তাহলে 3 × 5 = 15, 9, x = 3 হবে। তাহলে x = 3 হয়, এই দুটো নাম্বার কত হবে 15 আর 9। তাহলে এদের যে রেসিপ্রোকাল মানে তাদের এলসিএম এবং এইচসিএফ কত হবে 3, এবং এলসিএম কত, এটা হলো এইচসিএফ, এলসিএম কত হবে এলসিএম হবে 3 দিয়ে কাট করলে 5, 3 × 5 = 15, 3 × 15 = 45। এইটা এইবার যেটা করতে হবে 1/3 + 1/45, এইটা উত্তর হবে হলো আমাদের 16। মানে 45 যদি আমি নিচে লিখি তাহলে এখানে 15 + 1 মানে 16/45। এখানে লসাগু গসাগুর যোগফল এটা বলেনি, এখানে যেটা বলতে চেয়েছে সেটা হলো যে এই যে লসাগু গসাগুর অনন্যকের যোগফল। দেখো এখানে ইংলিশে ঠিকটা উঠেছে, বাংলাতে ঠিকটা কিন্তু ওঠেনি। এটা রেসিপ্রোকাল, যেখানে দেখবে বাংলা ঠিক ওঠেনি আগে ইংলিশটা পড়ে নেবে, ইংলিশটা সবসময় ঠিক থাকে। বাংলা বা হিন্দি যে ভার্সানেই দাও, ইংলিশটা আগে লক্ষ্য করবে, সেই বুঝে কিন্তু বাংলাটা করতে হবে। দেখো একটি দেওয়ালের সঙ্গে হেলান দেওয়া একটা মই অনুভূমিকভাবে থিটা কোণ তৈরি করে, যার ট্যান থিটার ভ্যালু 15/8। আমরা এটা ধরে নিচ্ছি, এটা আমরা টু দ্য স্কেল আমরা আঁকি। মইয়ের শীর্ষের উচ্চতা যদি 30 মিটার হয়, তবে দেওয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব। দেখো ট্যান থিটা দেওয়ালের শীর্ষের উচ্চতা কত বলছে 30 মিটার, তাহলে এই পাদদেশের দূরত্ব যেটা হবে 17 ভ্যালু 30 দেওয়া থাকে, তাহলে এইটার উত্তর কত হবে, এইটা হবে মোটামুটি ধরে নাও। এখানে অ্যান্সার গুলো অপশন গুলো কেমন যেন, আমরা যেটা এআই দিয়ে আমরা হয় এটা ফেজ 11-এর বা হয় এটা সিলেকশন পোস্টের কোশ্চেন, এটা সিলেকশন পোস্টেই মূলত এই সমস্ত ভুলের সম্ভাবনা, প্রচুর ভুল কোশ্চেন হয় একটা শিফটে, মানে ম্যাথের কোশ্চেনে প্রচুর ভুল, এরকম কোশ্চেন দেখা গেছিল। দেখো দেওয়াল থেকে মইয়ের শীর্ষের উচ্চতা মানে এইটা দিয়ে দিয়েছে 30, এই দেওয়াল থেকে এই শীর্ষের উচ্চতা দিয়েছে 30, তাহলে এইটা আমাকে বার করতে হবে। 8-এর ভ্যালু কত হবে 16, এই 16 কিন্তু আমাদের উত্তর হবে। 2025-এর সিলেকশন পোস্টে প্রচুর ভুল কোশ্চেন হয়েছিল, এইটা তার মধ্যে একটা, প্রায় বেশিরভাগ কোশ্চেনই ভুল, ম্যাথের কোশ্চেন বিশেষত। আচ্ছা PQRS টিউভি কেন্দ্রের দিকে মুখ করে থাকা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে।
এবার দেখো কি বলেছে যে টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মধ্যে শুধুমাত্র দুজন বসে আছে, ঠিক আছে। কিউ এর ডান দিক থেকে গণনা করলে ভি আর কিউ এর মধ্যে তিনজন। আচ্ছা, এস কিউ এর ঠিক ডানে বসে আছে। এবার দেখো এখানে কিউ আর ভি এর মধ্যে তিনজন। আচ্ছা, ভি আমার এইখানেও হতে পারে, ভি আমার এইখানেও হতে পারে। এবার দেখো বলছে কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ আর ভি এর মধ্যে, তাহলে 1 2 3, কিউ এর ডান দিক থেকে গণনা করলে ভি আর কিউ এর মধ্যে তিনজন বসে আছে। আচ্ছা, এস কিউ এর ঠিক ডানে আছে। আচ্ছা, এস কিউ এর ঠিক ডানে, ইউ আর এর ঠিক ডানে বসে আছে। এখান থেকে আর এর ঠিক ডানে আসতে গেলে ইউ কে আমাকে এখানেই বসাতে হবে। ইউ আর এর ঠিক ডানে বসে আছে, তাহলে পি এখানে বসেছে। তাহলে কি বলছে কিউ আর ইউ এর মধ্যে কতজন লোক? এই দুজন। দেখো এখানে অপশন কি দেওয়া আছে, তাহলে অপশন গুলো গন্ডগোল হয়েছিল। একজন লোককে 7 ঘন্টায় 519 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। যদি সে এই দূরত্বের 2/3 5/7 সময় অতিক্রম করে, অবশিষ্ট দূরত্ব বাকি সময় অতিক্রম করার জন্য দেখো এই দূরত্বের 2/3 5 ঘন্টায় অতিক্রম করবে। তো 2/3 যদি 2/3 কত হবে? তাহলে তাহলে এর আমি 1/3 বার করে নিই, 173। 2/3 5 ঘন্টায়, মানে এইটা যেতে হবে আমাকে 2 ঘন্টায়। তাহলে এইটা যদি 2 ঘন্টায় যেতে আমাকে কত করতে হবে? 8 2 16, 6 6 2 12, 86.5। এই হলো আমার উত্তর। দেখো এখানে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, যে এম প্লাস এন, তাহলে এম প্লাস এন মানে কি? এই এম হলো এন এর মা, এম হলো এন এর মা, ঠিক আছে। এবার এন ইন্টু কিউ মানে যে এন ইজ দ্য ওয়াইফ অফ ও, ওয়াইফ অফ ও। এবার ও ভাগ পি মানে ও ইজ দ্য ফাদার অফ পি। পি মাইনাস কিউ মানে যে পি হলো ভাই কার? কিউ এর ভাই। কার সম্পর্ক বলেছে? যে এম আর কিউ এর মধ্যে সম্পর্ক। তাহলে কিউ কে, এমটাকে যে বাবার মায়ের মা, মানে বাবার বলছি, সরি ভাইয়ের মানে বাবার মা। এম কে তাহলে এই যে, সরি বাবার মা বলছি, এমটা কি? এই যে কিউ, কিউ এর ভাই হলো পি, তাহলে কিউ এর এই যে মা দাঁড়াচ্ছে কি? এন। তাহলে এন এর এই যে মা এম, তাহলে মাদার্স মাদার। দেখো ইংরেজি বর্ণানুক্রমে দিয়েছে 24-এর পরে 21, 21-এর পরে 18 মানে -3, -3 সমস্ত গ্যাপ। তাহলে ও এর যদি -3 হয়, এখানে কি আসবে? এল আসবে। দেখো এল দুটো অপশনে আছে, এইটা অপশনটা কিন্তু হবে না। তারপরে কি আসবে? দেখো যে বি এর পরে ওয়াই, ওয়াই এর পরে ভি। তাহলে এদের গ্যাপটা আমি দেখি কত দিচ্ছে। যে বি এর থেকে ওয়াই আসলো মানে 28-এর থেকে 25 মানে -3, ওয়াই এর থেকে ভি মানে -3, ভি এর থেকে এস -3, 19-এর থেকে -3 আসে 16 মানে এলপিটি। এই হবে উত্তর। দেখো এখানে কি বলেছে যে ফার্মকে কার সঙ্গে রিলেট করা হয়েছে? CXOZ। এইবারে ফ্রেশ এটা কার সঙ্গে রিলেট করা হয়েছে? এর সাথে। তাহলে এফ কে সি সব অপোজিট ওয়ার্ড দিয়ে কোড করা হয়েছে, না সরি অপোজিট ওয়ার্ড বলছি, -3 দিয়ে কোড করা হয়েছে। আর এর সঙ্গে সব -3 দিয়ে কোড করা হয়েছে। এটাও তাই, দেখো এইচ এর সঙ্গে -3 তে কোড করা হয়েছে, তাহলে লেটার -3 সমস্ত এইটাতে কোড করা হয়েছে। তাহলে আর এর জন্য কি? তাহলে এইচ এর জন্য লাস্টে কি আসবে? ই আসবে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা অ্যান্সার হবে, কারণ এখানে এফ আছে, তাহলে এইটা হবে না, এইটা হবে না। এইবার এইখানে দেখি, এইখানে ডিফারেন্সটা শুধু এই জায়গাটায় আছে, তাহলে আমি দ্বিতীয় ওয়ার্ডটা দেখি। তাহলে এইখানে দ্বিতীয় ওয়ার্ড কি বলছে? যে আই এর ক্ষেত্রে কি হবে? আই এর ক্ষেত্রে এফ হবে -3 করলে, সুতরাং এইটা এখানে ই আছে, এটা কেটে দাও, ও এফ জেড, এইটাই হবে আমাদের আনসার। দেখো এর মধ্যমা, এইটা আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজালে, ছোট থেকে বড় সাজালে যেটা মিডিল আসবে, এখানে দেখো 1 2 3 4 5 6, 3 4 5 6 7 8 9 10 11,
ছোট থেকে বড়তে সাজালে যে টার্মটা মিডিলে থাকবে সেটা হবে মধ্যমা। এইটা তোমরা কমেন্টে বলো। এটা কমেন্ট, ছোট থেকে বড়, প্রথমে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবে, তারপরে যেটা মিডিলে থাকবে সেটা হবে মধ্যমা। দেখো এখানে একটা এম্পেরিক্যাল ফর্মুলা, তার মানে আমরা জানি মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এইটা হলো আমার ফর্মুলা। এবার মোড দেখো কত দিয়ে দিয়েছে, যে 28.4। মিডিয়ান কত দিয়েছে, যে 3 ইন্টু 88। 3 ইন্টু 88 মানে 264 মাইনাস 2 মিন। তাহলে মিন কত হবে, 10 ধরে 4 মধ্যে 6, 29 29 বিয়োগ করো এবার এখান থেকে, বাই 2 হবে। তাহলে এইখানে কত হবে, যে 117.8। এইটা হবে আমাদের উত্তর। দেখো একটি বিছানার চিহ্নিত মূল্য 517, যা ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। 30% বেশি মানে 130-এর ভ্যালু দেওয়া আছে। যদি লাভের 2%, যদি লাভের শতাংশ 2% হয়, তাহলে ছাড়ের শতাংশ নির্ণয় করো। দেখো 130 বেশি বলা আছে, এবার লাভ কত বলেছে, 102। আচ্ছা এটা অন্যভাবে একটু করা যাবে। চিহ্নিত মূল্য কত বলেছে, 517, এর উপরে আচ্ছা এইটা বলেছে 517 মানে না, এটা এইভাবেই করতে হবে, 517 বাই 130। এখানে আমরা যেহেতু পার্সেন্টেজ বলেছি, এই 517 ব্যবহার করার দরকারই নেই। এখানে জাস্ট আমাকে এইখান থেকে এইখানে, যে এইখান থেকে 28 বাই 130, এটা ক্যালকুলেট করলে কত হবে, এইটাই বার করতে হবে। এইটা বার করলেই কাজ শেষ। দেখো এইটা ক্যালকুলেট করলে 280 যদি ক্যালকুলেট করি, 13 দুগুণে 26, 8 13 অক্ষে 13, দেখো 21.54, একটাই আছে উত্তর 21। এখানে কি বলেছে, যে একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে, এখানে 67 74-এর সঙ্গে সম্পর্কিত, 13 20-র সঙ্গে সম্পর্কিত, একই যুক্ত 52। দেখো সবগুলোর সঙ্গে +7 করা হয়েছে, 13-র সঙ্গেও কিন্তু +7। তাহলে এই যে 52 এর সঙ্গে কত করা হবে, +7, মানে 59 হবে এর উত্তর। 52-এর সঙ্গে +7 করলে কত হবে, 59। দেখো এইখানে একটা কোশ্চেন দিয়েছি, এইখানে 72@13। আচ্ছা এখানে 3-এর কোড দেওয়া আছে টি, ঠিক আছে, অ্যান্ড এর। আচ্ছা এইবারে দেখো এখানে কি বলছে, 72, এই যে 7-এর কোড হবে ডাব্লু, 2-এর কোড 2-এর কোড কি বলেছে, এ ডাব্লু। আচ্ছা এম এ এখানে দেওয়া আছে, আচ্ছা প্রথমে এম দুটো কেটে দাও এখান থেকে, এইটার মধ্যে উত্তর হবে, ডাব্লু হবে, তারপরে এ হলো, @এর কোড দেওয়া আছে জেড, 8টাকেও কেটে দাও, এই হবে আমাদের উত্তর। বোঝা গেল? এইবার এইখানে কি বলেছে, এইখানে বলেছে হলো যে ইংরেজি বর্ণানুক্রমের ভিত্তিতে 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্টভাবে একই রকম, কোন বর্ণটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ অসমে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ তাদের অবস্থানের ভিত্তিতে বেছে নেওয়া হয়নি, ঠিক আছে, কোনটি একরকম নয়, এই তো। দেখো পি থেকে, ও থেকে পি, ইউ পরে আর হবে, ইউ এর পরে
সি এর ক্ষেত্রে +2 এখানে আসছে না। আচ্ছা পি এর ক্ষেত্রে এইখানে দেখো +2, এস এর ক্ষেত্রে +2, এল এর ক্ষেত্রে এন +2, এখানেও +2 আসছে। তাহলে আমাকে মিডিল থেকে রিলেশন বার করতে হবে। তাহলে পি ও আর ক্ষেত্রে +1, ওই ক্ষেত্রে আর +3, ইউ এর থেকে এস +2, ইউ এর থেকে এল, না আসছে না, কোনোটাই ঠিকঠাক আসছে না। এই কোশ্চেনটা আমাদের রং ছিল আমাদের। আচ্ছা স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।